ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। লাভ আর হেইট, ইভেলিনা তুর্য, পর্ব 40, প্রাপ্তবয়স্ক ও মুক্ত মনস্কদের জন্য। আদ্রিয়ান ক্ষিপ্ত গতিতে রোজের দিকে এগিয়ে এসে দুই হাতে তার সুকোমল গাল দুটো সব জাপটে ধরল। কার ভালোবাসার আশা করছো শুক্তারা? একটা রেপিস্টের, যে দিনের পর দিন শুধু অত্যাচার করে গিয়েছে তোমার ওপর তার? হ্যাঁ, আমি ঘৃণা করি, তবে সম্পর্ক তো অপবিত্র ছিল না। অপবিত্র হাতে তো ছুঁয়েনি। বিশ্রী প্রকৃতির নারী তো আমি। না চাওয়া সত্ত্বেও এত যন্ত্রণায় হয় তার জন্য। এর থেকে পরিত্রাণ পাওয়ার সাধ্য আমার আছে কিনা জানা নেই। রোজ ঘাড় ঝটকিয়ে আদ্রিয়ানের হাত দুটো সরিয়ে দিল। রমণীর নেত্রপল্লবে এখন একরাশ অবজ্ঞা আর আতঙ্ক। এভাবেই স্পর্শ করবেন না আমাকে, অপবিত্র করবেন না আমায়, দয়া করে। আদ্রিয়ান এক স্নান ও দীর্ঘশ্বাসে হাহা করে হেসে ওঠে। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল কেবল এক অনন্ত শূন্যতা। আমি আমি তোমাকে অপবিত্র করব? রোজ ফুপিয়ে কেঁদে উঠল। কেন জানি আদ্রিয়ানকে সে বড্ড বিশ্বাস করে। এই নিষ্ঠুর পৃথিবীতে আদ্রিয়ানই এমন এক মানুষ যার কাছে সে নিজের মনের আয়নাটা মেলে ধরতে পারে। রোজ কাঁপা কাঁপা হাতে টেবিল থেকে ওয়াইনের গ্লাসটা তুলে নিল, বেঘরে পুরোটা খেয়ে নিল। আপনি আনহানের মাম্মামকে কতটুকু ভালোবাসতেন অ্যাস্ট? নিশ্চয়ই অনেক। ভালোবাসা প্রতিটা স্পর্শ কেমন হয় আমি আজও উপলব্ধি করতে পারলাম না। আদ্রিয়ানের চোখের পর্দা নিমিষেই মুদে এলো। রোজের কথাগুলো জেনে আদ্রিয়ানের মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দেওয়ার একমাত্র হাতিয়ার। কোনো এক অতল স্মৃতি যেন পুরুষটাকে গ্রাস করতে চাইল। এসব প্রসঙ্গ এখন এনো না রোজ, বলুন না, আমাকে জানতেই হবে। আদ্রিয়ান দুই হাতে নিজের মাথা চেপে ধরল। ড্যামিট, জীবনের 31টা বছর আমি কোনো নারীর ছায়া পর্যন্ত মারাইনি। ভালোবাসার মতো তুচ্ছ অনুভূতির জন্য আমার ডিকশনারিতে কোনো জায়গা ছিল না। কিন্তু হঠাৎ একজোড়া নিখুঁত বাদামি চোখের প্রতি রাতে আমার স্বপ্নে হানা দিতেও শুরু করলো। এত মায়াবী, এত পবিত্র, আমি জানতাম না এই পৃথিবীতে আদেও সেই নারীর অস্তিত্ব আছে কিনা। আমি আদ্রিয়ান শাহ ভোলকভ কোনো দিন প্রেমে পড়িনি, কিন্তু আজ আমি একজনকে ভীষণভাবে চাই। এটা কি ভালোবাসা নাকি আসক্তি? গড ড্যাম ইট, একে ভালোবাসা বলে না রেড রোজ, ইস্ট কল আ ফাকিং অবজেশন। রোজ স্তম্ভিত হয়ে আদ্রিয়ানের এই রৌদ্রমূর্তি দেখছিল। আদ্রিয়ান আবার বলতে শুরু করলো, আনান আমার ছেলে নয় রোজ, কিন্তু আমি ওর বাবা। বাট ওর মাকে আমি তা জানি না। রোজের মস্তিষ্কে যেন বজ্রপাত হলো। আনান তবে শুধু মাতৃহীন নয়, ছেলেটাও তাহলে অনাথ? তুমি কি এতদিনে বুঝতে পারোনি রোজ? আমি তোমার প্রতি প্রচণ্ডভাবে অবজেস্ট। নিউ ইয়ারে হাতে তুরস্কের আকাশ পাতাল সব ধ্বংস করে দিতাম যদি তোমাকে না পেতাম। যখন খবর পেলাম তুমি রাশিয়ায়, নিজের গালে নিজে থাপ্পড় মেরেছিলাম। কারণ কারণ ওম্যান ট্রাকিং আমার একটা অংশ আছে। হ্যাঁ, আমি পাপী। রোজ সোফার কোণে স্তম্ভ স্তম্ভ হয়ে রইল। কি বলছি এসব আদ্রিয়ান? হুঁশ আছে তো এই লোকের? আদ্রিয়ান রোজের গাল স্পর্শ করে চোখের জল মুছে দিয়ে নেশাতুর স্বরে বলল, ভালোবাসি তোমায় রোজ। সব ছেড়ে দিব আমি, ছোট্ট একটা সংসার সাজাবো। তুমি, আমি আর আমাদের আনান। তুরস্কের ইস্তাম্বুলে তুমি না বলেছিলে ওটা তোমার প্রিয় শহর? রোজ ছোবা থেকে ছিটকে সরে গেল। তার নেশাগ্রস্ত মস্তিষ্ক যেন অসাড় হয়ে এলো। কী বা বলবে সে আদ্রিয়ানকে? যা করার, যা বলার তো ইউভান তাকে বলেই দিয়েছে। ইউভানকে তো তাকে ডিভোর্স দিবে, ছেড়ে দেওয়ার কথাও বলেছে। জীবনটা বড়ই হাস্যকর হয়ে দাঁড়িয়েছে তার। অমানিসার আস্ফালন ঘটল। রোজের কোনো হেলদোল ছিলই না। এদিকে হঠাৎ বহুদিন পর রোজের মাথায় তীব্র যন্ত্রণা অনুভব হতে লাগলো, যেন মাথায় গরম রক্তগুলো টকবকিয়ে ফুটছে। এক অসহনীয় যন্ত্রণা। তবে রোজ নিজেকে সামলিয়ে নিল। একটু একা থাকতে চাইল। নিজের রুমের উদ্দেশ্যে ও
পা বাড়ালো, তার বলিষ্ঠ হাত বাড়িয়ে রোজকে আটকাতে চাইল। এক অধিকার বোধ তাকে নিজের বুকের পাঁজরে পিষে ফেলতে চাইল, কিন্তু রোজ নির্বিকার। তবে এইটুকু সত্যি, আদ্রিয়ানের প্রতি রোজের একটা টান আছে। মন বারবার বলে ওঠে এই মানুষটা তার কাছেই কেউ, তার কাছের কেউ, রক্তের টানে। রোজ আদ্রিয়ানের প্রসারিত হাতে বাধা উপেক্ষা করে ধীরে স্থির পদক্ষেপে কক্ষ থেকে বেরিয়ে গেল। তবে এতক্ষণ যাবৎ চুপ করে থাকা আদ্রিয়ান ক্ষণিকের জন্য স্তব্ধ হলেও অক্ষিপল্লর দুটো বুঝে এলো, যেন লায়ন গ্যাংস্টার নিজের ভেতরের ধেয়ে আসা প্রলয়কে প্রত্যক্ষ করছে। পরক্ষণে সংযমের সমস্ত বাত এক লহমায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ঠিক যেমন সাপেরও খোলসে পরিবর্তনের ন্যায়, ঠিক তেমনি এক আদিম পাশবিক গর্জনে কক্ষের নিস্তব্ধতা চূর্ণ করে দিতে লাগলো। হাতের কাছে যা পাচ্ছিল, ফুলদানি, কাচের টেবিল, মদের বোতল, সব কিছুকে এক উন্মত্ত আক্রোশে আশ্রে ফেলতে লাগলো। কাঁচ ভাঙার তীব্র শব্দে আর আদ্রিয়ানের হুঙ্কার মিলে মিশে এক বিভীষিকাময় আকসেকটায় জর্জরিত। কক্ষের বাহিরে মোতায়েন করা দুজন সশস্ত্র গার্ড এই প্রলয়ঙ্করী শব্দ শুনে আতঙ্কিত হয়ে ভেতরে প্রবেশ করলো। তারা আদ্রিয়ানকে শান্ত করার নিষ্ফল চেষ্টা করলো, কিন্তু আদ্রিয়ান তখন আর কোনো মানুষ নয়, যেন সাক্ষাৎ এক যমদূত। তার সত্তায় এই ভয়াবহ রূপান্তর দেখে গার্ডদের শিরদাঁড়া বেয়ে হিমশীতল স্রোত বইতে লাগলো। তাকে আটকানোর সাধ্য আর কারণ নেই। আদ্রিয়ান বাহাতে অভ্যস্ত ভঙ্গিতে তার কোমরে থাকা ওয়াকিটকি তুলে নিয়ে তার বাঁ হাতে ইউসুফকে সংকেত পাঠালো। আদ্রিয়ানের কোট তখন চরম সীমায় পৌঁছেছে। সামনে দাঁড়িয়ে থাকা এক গার্ডের দিকে এক হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ল। দেয়ালে হেলান দিয়ে রাখা হকি স্টিকটা এক ঝটকায় তুলে নিয়ে কোনো দ্বিধা না করে গার্ডের ওপর প্রচণ্ড আঘাত হানতে শুরু করলো। প্রতিটা আঘাতের সাথে আদ্রিয়ানের মুখ দিয়ে এক পৈশাচিক হুঙ্কার বেরিয়ে আসছিল। ততক্ষণ ধরে মারতে লাগলো যতক্ষণ না গার্ডেনের বলিষ্ঠ পুরুষালী দেহাংশ থেকে জীবন প্রদীপ নিঃশেষ হয়। কেন মারছে? কোনো কারণ নেই, মারছে শুধুমাত্র হিংস্রতায়। রক্তে ভিজে গেল কক্ষের মেঝে, দেয়ালে লাগলো রক্তের ছিটে। লায়ন লিডারের মুখের ওপর এসে আছড়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে ইউসুফ তড়িৎ গতিতে কক্ষে প্রবেশ করে আদ্রিয়ানকে পেছন থেকে চাপড়ে ধরল। বস, কুল ডাউন, ফর ফর গড ডেম স্যাক, কাম ডাউন। এখানে মোটেও ঝামেলা করা যাবে না। আদ্রিয়ান বুকের ভেতর তখন এক প্রলয়ঙ্কারী আগ্নেয়গিরির মতো ফুটছে। রোষের দহনে চোখ দুটো আগুনের গোলকের ন্যায় লাল হয়ে উঠেছে, যেন এই বুঝি চোখ থেকে ফেটে পড়বে রক্তাশ্রু, গড়িয়ে পড়বে। এক ঝটকায় নিজের গায়ের শার্টটাই ছিঁড়ে ফেলল। পুরো শরীর ঘামে ভিজে একাকার, পেশিগুলো ক্রোধে থরথর করে কাঁপছে। উন্মুক্ত পিঠে স্পষ্ট হয়ে উঠল এক সুবিশাল লায়ন ট্যাটু। কিং সাইজের বেডে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল, অনবরত মদ খেয়েই যাচ্ছে। এদিকে ইউসুফ বারণ করছে যেন আর না খায়। আদ্রিয়ানের চোখ দুটো থেকে অশ্রু গড়িয়ে পড়তে দেখে ইউসুফ বসে পড়ল পাশে। গ্যাংস্টার ভোলকপের চোখে অশ্রু, তাও এক নারীর জন্য। দৃশ্যটা বড়ই বেমানান ঠেকল তার। পুরুষেরা তো কাঁদতে জানে না, আবার তার মতো একজন কঠোর ব্যক্তিত্বের পুরুষ। ইউসুফ বলল, পুরুষেরা কি কাঁদতে জানে বস? আপনি সত্যি আজ আমাকে আশ্চর্য করে দিলেন। আদ্রিয়ানের ঊর্ধ্বাঙ্গ নগ্ন শরীরটা ক্রোধের তাড়নায় কাঁপছে। রুক্ষ হাসি হাসল। কে বলেছে পুরুষেরা কাঁদে না? যারা বলে পুরুষেরা কাঁদে না, তারা কি আলী রাদানহ থেকে বেশি সুপুরুষ? তারা কি জানে না আলী রাদিয়াল্লাহু স্বয়ং তার বিবির জন্য কেঁদেছিলেন? কিন্তু মা ফাতেমা তো রাদিয়াল্লাহুর অর্ধাঙ্গিনী ছিলেন। তবে আপনি কার জন্য অশ্রু বিসর্জন দিচ্ছেন? মস্তিষ্ক যেন মুহূর্তেই ফেটে যাবে আদ্রিয়ানের। শার্প চোয়াল শক্ত হয়ে এলো, চোখের কোণের কালো তিল বরবার পানি জমে যাচ্ছে। ৩১ বছর জীবনে, বয়স জীবন মিলিয়ে যতটা না পাপ জমা হয়েছে আমার, একটা বিবাহিত নারীর মায়ায় পড়ে তার চেয়েও কয়েক সুগুণ পাপ আমি আদ্রিয়ান করে বসে আছি। খোদা আমায় কেমন পাপের ভাগিদার বানিয়ে দিল! আমি কি খুব বেশি দেরি করে ফেলেছিলাম?
রোজের জীবনে প্রথম পুরুষ হয়ে খোদা কেন আমাকে পাঠালো না? এক অবাধ্য মোহ। আমি তো নরকের কীট। তবে কেন আমার ভাগ্যে এই অপ্রার্থিব মায়ের বিষ লিখে রাখা হলো? পুরো একটা হুইস্কির বোতল শেষ করে আদ্রিয়ান ইউসুফকে কড়া গলায় বলল, তোমার উপর একটা গুরু দায়িত্ব দিব। কি বস? আদ্রিয়ান ঘাড়টা এপাশ ওপাশ হেলালো। মুহূর্তেই ঘাড়ের হাড় থেকে একটা মটমট শব্দধ্বনি ভেসে আসলো। রাত তখন প্রায় 9টা। বিশাল রয়্যাল বিল্ডিংয়ের সুইমিং পুলে নীল জলে চাঁদের আলোর চেয়েও তীব্র হয়ে জ্বলছে ক্যান্ডেল লাইট আলো। ডিনার টেবিলের এক প্রান্তে বসে আছে ইভান, পরনে গ্রে শার্ট, 3টে বোতাম খোলা। মূলত এসব ক্যাটরিনার আয়োজন। ইভানের উন্মুক্ত বলিষ্ঠ বুকে মোমের আলো ঠিকরে পড়ছে। ভেসে এলো এক উগ্র সুর। ক্যাটরিনা আসছে। পরনে ল্যাভেন্ডার রঙের এক ফিনফিনে সিল্ক কাট নেটের ড্রেস। নারীদেহের অপ্রার্থিব স্পর্শকাতর স্থানসমূহ ছাড়া বাকি প্রায় সবটুকুই স্পষ্ট হয়ে আছে। উগ্র প্রসাধন আর লালসার দৃষ্টিতে যেন কোনো লাস্য পৈশাচিক ভীতিকর আমন্ত্রণ। আধারের রানী, যার চালচলন এতটাই উগ্রতায় পরিপূর্ণ যে কোনো পুরুষকে বশীভূত করার সক্ষমতা রাখে। হাতে হুইস্কির গ্লাস নিয়ে গুনগুন করছে। গান গাইতে গাইতে ইউভানের পেছনে এসে দাঁড়ালো। সামনে থাকা পুরুষকে একান্ত নিজের করে পাওয়ার তাড়নায় যেন নারীদেহে বিষ ঢেলে দিয়েছে। এতটা কাছে পাওয়ার সুযোগ আগে কখনো হয়ে ওঠেনি। ইচ্ছাকৃত পরনের ড্রেসের গলাটা খানিক নিম্নস্থলে নামিয়ে দিল, ততটুকু যতটুকু বক্ষস্থল আরও গভীরভাবে ভাসমান হয়। ইউভানের পেছনে এসে দাঁড়িয়ে খানিক নিচু নিচু হয়ে নিজের তপ্ত নিঃশ্বাস ইউভানের উন্মুক্ত ঘাড়ের উপর ফেলল। উফ, গড সেক! ড্যাম তাড়নাময় কণ্ঠে বিড়বিড়িয়ে ক্যাটরিনা ইউভানের শার্টের খোলা বোতামের ফাঁক দিয়ে হাত ধীর গতিতে ভেতর প্রবেশ করাতে চাইল। ঠিক তখনই ইউভান বজ্র মুষ্টিতে ক্যাটরিনার কবজি চেপে ধরল। ক্যাটরিনার ফিক করে হেসে কামার্ত গলায় ফিসফিস করে বলল, হেই বেবি, ধরলে কেন? তুমি কি বুঝতে পারছো না? তোমার উষ্ণতায় আমি করে যেতে চাই, নিজেকে প্রবেশ করাতে চাই। আই ওয়ান্ট টু ফিল ইয়োর হিট। একটা চান্স তো দেওয়া যায় টুনাইট। ইভান ওয়াইন গ্লাসে কপালে ঠেকিয়ে পাথরের মতো শীতল কণ্ঠে উত্তর দিল, পুড়ে মরার জন্য? বিষাক্ত তুই, নষ্ট নারী, নষ্ট জিনিসের প্রতি রিকের বরাবরই অনীহা। কাম ডাউন ডিজার্ট কিং। এসব বলে লাভ হবে না। নষ্ট বলে দূরে ঠেলে দিলে তোমারই লস তো রিকের জীবনে। লবংশ পুষি আমি। যেই মধু আমার কাছে, তা পৃথিবীতে অন্য কারোর কাছে নেই। ক্যাটরিনার তীব্র এক পৈশাচিক হাসি আসলো। এই নারীর মুখায়ব যেন কোনো হিংস্র পশুর থেকে ধারালো। ব্লুভেইল তোমার রুমে কেন গিয়েছিল? ইচ্ছে তো করছে এখনই স্লাটটাকে শেষ করে দেই, কিন্তু ভোলকফের সাথে ঝামেলা করার রুচি নেই আমার। লায়ন লিডারের সাথে আমার এমনিতেই কোনো দ্বন্দ্ব নেই। ইউভান এক ক্ষিপ্ততায় ক্যাটরিনার চোয়াল সজোরে চেপে ধরল। আঙুলের চাপে ক্যাটরিনার মুখমণ্ডল চেপে গেল। তারপরেও মুখের উগ্র হাসি দমল না। ইউভান এখন যাই করুক না কেন, রাগ দেখিয়েও লাভ নেই। তাই ক্যাটরিনার বেশ ভালোই লাগছে। ইউভান তাতে দাঁত পিষে বলল, তুই আমাকে চিনিস না ক্যাট। ইউ নো মি বেটার। নষ্ট প্রকৃতির নারী আমার মোটেও পছন্দ নয়। তুই এই ভালো করেই জানিস তোকে আমি কতটা অপছন্দ করি। টলারেট করেছি, এটাই তোর ভাগ্য। এর চেয়ে বেশি কিছু পাওয়ার কথা ভাবলে জিব্বা টেনে ছিঁড়ে ফেলব। ক্যাটরিনার এক পৈশাচিক হাসিতে ফেটে পড়ল। রোজ ঠোঁট কামড়িয়ে ইউভানের ঠোঁটে চুমু খেতে যাবে তখনই দামিয়ান আর হায়ার পদশব্দ ভেসে এলো। ক্যাটরিনার কপাল কুঁচকে উঠল। সে চেয়েছিল ইভানের সাথে একা সময় কাটাতে, কিন্তু এই উপদ্রবগুলো কেন এলো? কিন্তু আসল প্রলয় ঘটল একটু পর। পুরো রুফটপ কাঁপিয়ে সেখানে প্রবেশ করলো আদ্রিয়ান। ব্ল্যাক শ্যাডো অন্ধকার জগতের দেবদূতের মতো লাগছে। পাশে দুজন গার্ডও উপস্থিত।
তার ঠিক পেছনে হেঁটে আসছে রোজ। ইউয়ানের সর্বাঙ্গ যেন এক নিমিষে আগুন ধরে গেল, কেননা রোজের পরনে যেন সবুজ রঙের এক অপূর্ব সিল্কের শাড়ি, স্লিভলেস আর ব্যাকলেস, ব্লাউজের জন্য দুহাত আর মাখনের মতো পিঠ ভাসমান সম্পূর্ণ। রোজ কোনোদিনও স্লিভলেস ব্লাউজ পরে না। শাড়ির প্রতিটা ভাঁজে শরীরের সুপ্ত উস্কানি দেখে ইউভানের চোখের মনি আগুনের গোলার মতো লাল হয়ে উঠল। রোজের স্পর্ধা দেখে ইউভান ক্রোধের তাড়নায় কাঁপতে লাগলো। এত সাহস, এত সাহস! এভাবে আসার সাহস হলো কি করে? রমণীর শাড়ির পরিহিতা নারীদেহের প্রতিটা ভাঁজ দৃশ্যমান হয়ে আছে। উদর স্থ সহ নাভিমূলও নজর এড়ালো না ইউভানের তীক্ষ্ণ দৃষ্টিতে। রোজ আদ্রিয়ানের সাথে আসেনি, এসেছিল হায়ার সাথে। মূলত হায়ার জোরাজুরিতে রোজ রেডি হয়েছে, আর আদ্রিয়ান রোজের রুম থেকে রোজকে সাথে করে নিয়ে এসেছে। রোজ তো জানতোই ক্যান্ডেল লাইট ডিনারে ক্যাটরিনা আয়োজন করেছে। এখানে আসতে হবে ভেবে ঘৃণায় বমি উগরে বেরিয়ে আসার উপক্রম হয়েছিল মেয়েটার। এদিকে আদ্রিয়ান এসেই টেবিলের প্রধান চেয়ারে আয়েশ করে বসলো। ক্যাটরিনার উদ্দেশ্যে করে বিদ্রূপ ছুড়ল। পছন্দ হলো না ক্যাট? ডিনারটা আরও হট হওয়া দরকার ছিল। দিস ইজ টু চিপ ফর মাই টেস্ট। ক্যাটরিনা চোখ উল্টালো। ফাক অফ, তুই নিজে আয়োজন করতে পারলি না? আদ্রিয়ান রোজকে ইশারা করলো তার পাশে চেয়ারে বসার জন্য। রোজ এসে বসলো ঠিক ইউভানের মুখোমুখি। ইউভান আর রোজের দৃষ্টি যখন একে অপরের সাথে ধাক্কা খেলো, রোজের বুকটা মুচড়ে উঠল, চোখ মুখ এখনও ফুলে আছে। হায়াও আজকে সুন্দর একটা সিল্কের নেভি ব্লু শাড়ি পরেছে, তবে মনটা ভারী হয়ে আছে, কেননা উপস্থিত নেই তুষার আর রাহা। হায়া কয়েকবার বলেছে রাহাকে ডিনারে আসতে, তবে রাহা রাজি হয়নি। দামিয়ান ভ্রু উঁচিয়ে হায়াকে দেখল। না, মেয়েটা মোটেও অসুন্দর না। পাকিস্তানি মেয়ে বলে কথা, সুন্দর হওয়ারই কথা। শাড়িটাও বেশ মানিয়েছে। দামিয়ান কিছুটা গলা কাকারি দিয়ে বলে উঠল, বেহার মতো দাঁড়িয়ে আছো কেন সুন্দরী? কে বসে আমাকে উদ্ধার করো জনাবা। হায়াত চমকে তাকালো। এই নাকুচু লোকটা তাকে সুন্দরী বলল? সূর্য তো আজও পূর্ব দিক দিয়েই উঠল তাহলে। কিন্তু পরক্ষণে দামিয়ান পুনরায় বলে উঠল, এই তোমরা মেয়েরা কানে এত বড় বড়, পাহাড়ের মতো আর হাতির মতো মোটা দুল পড়ো কীভাবে? কান ছিঁড়ে যায় না? হায়াত দাঁত কিরমিয়ে বলে উঠল, উফ, আপনার কি আর কোনো কাজ নাই আমার পেছনে লাগা ছাড়া? হপ, আমি কারো পেছনে লাগি না, লাগলে সামনাসামনিই লাগি। এই আপনি আপনি আসলে কোনো গ্যাংস্টার তো, নাকি ডেনমার্কের কোনো পাতি নেতা? তুমি কিন্তু আমাকে গ্যাংস্টার সত্ত্বাকে আঘাত করছো বেহায়া। জি, আপনি আমার নামের পিন্ডি চটকানো বন্ধ করুন। হায়া আমার নাম। হ্যাঁ, বেহায়া। উফ, বললাম না হায়া, বেহায়া। উফ, ধ্যাত। আদ্রিয়ান এবার ফিক করে হেসে ঠোঁট কামড়ে ধরল। হায়ার অস্থিরতা যেন উপভোগ করছে। নরম গলায় শেষমেশ বলল, আচ্ছা যাও হানিয়া, আমি তুমি। হানিয়া হায়া কানে হাত দিয়ে একরাশ বিরক্তি নিয়ে ধপাস করে চেয়ারে বসে পড়ল। ডিনার টেবিলটা লাল লিলেন কাপড়ে ঢাকা, যেন আবরণের ওপর রূপলি পাত্রে সুসজ্জিত রাশিয়ান সব থেকে দামি আর রাজকীয় পদগুলো। সালাদ, অলিভিয়েল, বোরস, চিকেন কিয়েভ, পেলমেনি, আরও ব্রিফ স্নেক ডাফ। ইউভান রোজের দিকে তাকিয়ে প্লেট থেকে এক টুকরো বিফ মুখে নিয়ে অমনি পাশবিক ভঙ্গিতে চেবাতে লাগলো, যেন কোনো জড় মাংসের পিস না, বরং জীবন্ত কোনো মাংসের হৃৎপিণ্ড চিবিয়ে নিঃশেষ করছে। অগ্নিধূসর অক্ষিগুলোকে তখন লেডি হানসিকা দাও দাও করে জ্বলছে, যা ডিনার টেবিলে মৃদু আলোক ছটাও হার মানায়। খাওয়ার প্রতিটা মুহূর্তেই তার তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে রোদের ফ্যাকাশে মুখ পানে। কেঁদে কেঁদে কি অবস্থা করে রেখেছে মুখের। রোজ একবার ভীত নেত্রপল্লব ঝোড়া তুলে সামনে তাকালো, দেখলো ইভান পাথরের দৃষ্টি তার অস্তিত্বকে যেন ভস্ম করে দিতে চাচ্ছে। চামড়া চেপে ধরা ইভানের হাতের নীলচে রগগুলো আক্রোশে ফুলে উঠেছে, যেন যে কোনো মুহূর্তে কোনো প্রলয় ঘটে যাবে। পৈশাচিক চাহনির তীব্রতায় রোজের গলদেশ এক বিন্দু দানাও নামল না। অপরদিকে আদ্রিয়ানের শুকনো চাহনি একবার রোজের উপর পড়ল। তা
পরক্ষণেই ইউভানের রোজমূর্তির ওপর দিয়ে আছড়ে পড়েছে। কে জানে আদ্রিয়ানের মস্তিষ্ক তখন কি তোলপাড় খাচ্ছে। এত বড় ডিনার টেবিল, এত প্রাচুর্যের মাঝে ৬ জন মানুষ অবশিষ্ট থাকলেও কারো মুখে একটা টুঁ শব্দ বের হচ্ছে না। কক্ষজুড়ে কেবল রূপোলি চামচের সাথে চীনামাটির প্লেটের এক কর্কশ ঠুকাঠুকি শব্দ শোনা যাচ্ছে। শুধু রোজের বুকটা যন্ত্রণায় মুচড়ে উঠল। ইউভানকে বিফ খেতে দেখে নিষেধ করতে চেয়েও নিজের ওষ্ঠাধর উন্মুক্ত করতে পারল না। ডেনমার্কে থাকাকালীন লিসার সাথে সে শুনেছিল গরুর মাংস আর বিড়ালের পশমে ইউভানের অ্যালার্জি। অথচ এই জেদি পাষাণ পুরুষটাকে দেখো, বিপ খেয়েই যাচ্ছে। পরিস্থিতি বুঝতে পেরে দামিয়ান গলা খাঁকড়িয়ে হোস্টিং করতে লাগলো। যদিও দামিয়ান ব্লুস্টার প্যালেসে হোস্টি শার্টের হাতে গুটিয়ে টিস্যু দিয়ে মুখ মুছে অ্যানাউন্সমেন্ট করতে লাগলো। পুরো ডিনার লাইটের পিপলসদের দৃষ্টি আকর্ষণ করে অ্যানাউন্সমেন্ট করলো, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি ডেমিয়ান ডেনক আপনাদের বুস্টার প্যালেসের হোস্ট হিসেবে এক নতুন খেলার প্রস্তাব দিচ্ছি, এ গেম। দামিয়ান পুরো টেবিলের চারপাশে ঘুরে ঘুরে বলতে লাগলো, কার্ড পার্সিং গেম। হায়া চট করে বুঝে ফেললো দামিয়ান কোন খেলার কথা বলছে। লাভ কার্ডস। আমি সবাইকে কার্ড দিব 4 অফ হার্টস। প্লেয়াররা একজন আরেকজনের দিকে মুখ করে বসবে। প্রথমে প্লেয়ার একটি কার্ড লাভ কার্ড দু ঠোঁটের মাঝে ধরে অন্য প্লেয়ারকে চুমোর ভঙ্গিতে পাস করবে। নিয়ম এটাই, কার্ডটি হাতে নিয়ে স্পর্শ করা যাবে না। ক্যাটরিনার ঠোঁট কামড়িয়ে হাসল। এটাই সুযোগ ইভানকে চুমো খাওয়ার। তড়িৎ গতিতে পায়ের ওপর পা উঠিয়ে বলে উঠল, হেরে গেলে? আইসি ভঙ্গিতে বসে থাকা ইউভান রোজের দিকে দৃষ্টি রেখে বেজায় বিরক্ত কণ্ঠে বলল, কার্ড পার্সিং এর সময় কার্ডটি ঠোঁট থেকে পড়ে গেলে হেরে যাবে, আর সেই প্লেয়ারকে ডেয়ার বা শাস্তির ভোগ করতে হবে। রোজ চেয়ার ছেড়ে উঠতে চাইল, খেলবে না এসব খেলা সে। তবে দামিয়ান আটকিয়ে দিল, একবার যেহেতু এসেই পড়েছে, গেম না খেলে যাওয়ার অনুমতি নেই। দামিয়ান একটা বড় কাচের বোল নিয়ে উপস্থিত হলো। সে আগে থেকে সব আয়োজন করে রেখেছিল। কাচের বোলের মধ্যে কয়েকটা সাদা কাগজ ভাঁজ করা। দামিয়ান বোল নিয়ে আস্তে আস্তে বলে উঠল, উপস্থিত সবচেয়ে সুন্দরী মেয়েকে দিয়েই না হয় শুরু করা যাক। ক্যাটরিনা ভাবল দামিয়ান রাশিয়ান রমণী ক্যাটরিনা ক্যানকেই উপস্থিত সবচেয়ে সুন্দরী বলে দাবি করছে। অফকোর্স। দামিয়ান ক্যাটরিনাকে পাশ কাটিয়ে রোজের পাশে গিয়েই স্থির হলো। দৃশ্যটা মানুষটার ক্যাট এর হজম হলো না। ক্যাটরিনার ভেতরে যেন নীল বিষাক্ত শিখা জ্বলে উঠল। ঈর্ষার দাঁতে দাঁত পিষে নিজের নখগুলো টেবিলের কাপড়ে গেঁথে দিল। অন্যদিকে হায়াই প্রথম দামিয়ানের কোনো কাজে পরম তৃপ্তি খুঁজে পেল। তার ফিক করে হেসে দিল। দামিয়ান রোজের সামনে বলটি বাড়িয়ে ধরল। রোজের হাত কাঁপতে লাগলো। অনিচ্ছা সত্ত্বেও একটা চিরকুট তুলে নিল। কাগজটা খুলতেই দেখল কালো কালিতে অস্পষ্ট স্বরে নাম লেখা রিক। দামিয়ান হাসল। নিজের বুদ্ধির ওপর লাল সালাম দিল 100 বার। ভাগ্যিস সবগুলো কাগজে আগে থেকে রিক লেখা ছিল। ইউভান তার লালচে ওষ্ঠাধর কামড়ে ধরে দামিয়ানের হাত থেকে একটা 4 হার্টস এর তাসের কার্ড তুলে নিল। ধূসর চোখে রোজ যা আশঙ্কা করলো তাই হলো। ভাইয়া, খেলবো না আমি, প্লিজ। দামিয়ান শক্ত স্বরে বলে উঠল, কাম অন, ইটস জাস্ট আ গেম, সিরিয়াস বিষয় নয়। সে আদ্রিয়ানের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, আশা করছি কারোর কোনো প্রবলেম হওয়ার কথা না, তাই তো বস? আদ্রিয়ান নিজেকে সর্বোচ্চ নিয়ন্ত্রণে এনে পাথরের মূর্তির মতো বসে রইল। ভেতরে তখন এক প্রলয়ঙ্করী তুফান বয়ে যাচ্ছে, অথচ বাইরে এক শীতল সমুদ্র। রোজ ব্যতীত উপস্থিত প্রত্যেকেরই জানা ছিল এই খেলার নিয়ম, তাই এখানে বাধা দেওয়ার রুলস এর বাহিরে। বহির্বিশ্বে বিভিন্ন ডিনার পার্টিতে এরকম খেলা হয়েই থাকে। ইউভানের অষ্টাধরের মাঝে কার্ডটি চেপে ধরল।
ধীরে ধীরে রোজের দিকে ঝুঁকে এলো। ইউভান মুখোমুখি ছিল রোজের। রোজ মুখ ফিরিয়ে নিতে চাইল। ইউভান চোখের দৃষ্টি রাখতে ইচ্ছে করছে না। ইউভান নির্লজ্জের মতো ঠোঁট কামড়িয়ে হাসল। রোজ আর উপায়ন্তর না পেয়ে তড়িৎ গতিতে কার্ড নিতে গিয়েই ইউভান নিজের ঠোঁটে চেপে ধরা কার্ড ছেড়ে দিল আর রোজের ঠোঁটে গিয়ে স্পর্শ করলো ইউভানের ওষ্ঠধর। লজ্জা আর ইউভানের প্রতি অমোঘ ঘৃণা থেকে রোজ দ্রুত সরে এলো। যে পুরুষটি আঘাত সহ্য করতে না পেরে তার এত যন্ত্রণা হলো, আর এদিকে সেই পুরুষ কি সুন্দর ডিনার ডেটে এসেছে নিজের ফিয়ন্সে নিয়ে। ভাবতে গা গুলিয়ে এলো। খেলার নিয়মে রোজ পরাজিত হলো। ক্যাটরিনার রুদ্রমূর্তির ন্যায় ফেটে পড়ল। ঈর্ষার বিষে নীল হয়ে সে টেবিলের ওপর সজোরে থাপা বসাতেই একটা জলের গ্লাস উল্টে ইউভানের শার্টের ভিজিয়ে দিল। ক্যাটরিনা তড়িৎ গতিতে ইউভানের সন্নিকটে এসে তার শার্টের বোতামগুলো খোলা বুকের অনাবৃত অংশে টিস্যু ঘষতে ঘষতে প্রবুদ্ধ স্বরে বলল, সরি জান, সরি, আমি ক্লিন করে দিচ্ছি, দেখি তো। সবার দৃষ্টি সেদিকেই গেল। ইউভান তাতে দাঁত পিষে হুঙ্কার দিল, স্টপ ইট ক্যাট। রোজের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আত্মার দংশন ঘটল। ক্যাটরিনার কৃত্রিম অধিকারবোধ আর ইউভানের নিষ্প্রয়তা হৃৎপিণ্ডকে দুমড়ে মুচড়ে দিচ্ছিল। এক মুহূর্ত অপেক্ষা না করে উন্মাত্তের ন্যায় রুফটপের ওয়াশরুমের দিকে ধাবিত হলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিধ্বস্ত প্রতিবিম্ব দেখে রোজের ভেতরকার ক্ষোভ এক আগ্নেয়গিরির ন্যায় ফেটে পড়ল। পাশের টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে উন্মাত্তের মতো ছিঁড়তে লাগলো। পরক্ষণে আক্রোশে বশবর্তী হয়ে কুঞ্চনত অবস্থায় ক্যাবিনেটের ওপরে থাকা একটা শোপিস তুলে সজোরে আয়নার ওপর আঘাত করলো। ঝনঝন শব্দে আয়নাটা চূর্ণ বিচূর্ণ হয়ে রোজের পায়ের কাছে আছড়ে পড়ল। হঠাৎ নিস্তব্ধতা ছিঁড়ে এক তীব্র শিহরণ রোজের মেরুদণ্ড বেয়ে নেমে এলো। এক ক্ষিপ্ত গতিসম্পন্ন বলিষ্ঠ পুরুষালী হাত আষ্টেপৃষ্ঠে রোজের খোপা করা চুলগুলো মুঠোর ভেতরে নিয়ে টেনে নিল। একই সাথে অন্য এক হাত নিষ্ঠুর দাপুটে রমণীর বক্ষস্থল চেপে ধরতেই রোজের সর্বাঙ্গ এক হাড় কাঁপানো ত্রাসে কেঁপে উঠল। ভেজা ভেজা শার্টের সবগুলো বোতাম খুলেই পেছনে থেকে পুরুষালী নিঃশ্বাস রোজের কানে আছড়ে পড়ল। আজকাল হাতটা বেশি চলছে তোর। খিদে বাঁধবো, হ্যান্ডকাপ না বেল্ট, চুজ ওয়ান। রোজ যন্ত্রণায় নীল হয়ে নিজের শাড়ির নির্মাংস আঁকড়ে ধরে অশ্রুসিক্ত কণ্ঠে বিড়বিড় করল, কেন এসেছেন? আমি তো যাইনি আপনার কাছে। ইউভান আদিম ক্ষিপ্ততায় রোজের ব্লাউজটা কাঁধে থেকে হ্যাচকা টানে নামিয়ে দিয়ে তার উন্মুক্ত কাঁধে কামড় বসিয়ে দিল। যন্ত্রণায় রোজের কুকিয়ে উঠতেই ইউভান হিসিয়ে বলে উঠল, কেন পড়েছিস এসব? এর শাস্তি কত ভয়াবহ হতে পারে তোর কোনো আইডিয়া আছে? রোজ অবজ্ঞা সুরে ধুকতে ধুকতে বলল, কেন? আপনার তো এসবই পছন্দ। ইভান হাতের মুঠি আরও শক্ত হলো। আমার বেডরুমে কিছু না পড়ে থাকলেও আই হ্যাভ নো প্রবলেম। কিন্তু তুই এভাবে এলি কেন বান্দির বাচ্চা? তার জবাব দে। আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন মনে নেই বুঝি? আপনার আঘাতের যন্ত্রণায় আমি মরে যাচ্ছি। আর আপনি তো ভুলে ডিনার পার্টিতে এসেছেন, তাই না? সেই তামাশা দেখতেই এসেছি আমি। তামাশা দেখা হয়েও গিয়েছে। ইভানের ক্রোধের তাড়নায় হিতাহিত জ্ঞানশূন্য হয়ে রোজের উদরস্থ অংশ চেপে ধরে নিজের বক্ষের সাথে পিষে ধরল। এক মৃদু সিংহদান নাদ করল। পেট, নেভেল আর কি দেখানো বাকি রেখেছিস? এভাবে যেন আর শাড়ি পরতে না দেখি আমি। রোজের ঠোঁটে আত্মঘাতী হাসি। শেষবারের মতো বিষাদ মাখা কণ্ঠে বিদ্রুপ ছুড়ে পড়ল, অধিকার থেকে বঞ্চিত করে অধিকার খাটানোটা হাস্যকর হয়ে যায় না? ইউভানের ধৈর্যস্রোত শেষ সীমায় পৌঁছে গর্জে উঠল, রোজ রোজ রোজ, শাট ইউর ফাকিং মাউথ রোজ। ইউভান নির্লজ্জতার সবটুকু সীমা অতিক্রম করে রোজকে এক ঝটকায় টেনে নিজের মুখোমুখি দাঁড় করালো।
শার্টটা ততক্ষণে অবিন্যস্ত। ইউভানের পেশিবহুল নগ্ন বুকের মাঝে রোজের সজোরে পিষে ধরতেই পুরুষালী ঘ্রাণ আর নিঃশ্বাসে রোজের শরীর সত্তা অবশ হয়ে এলো। ইউভান উন্মাদের মতো রোজের কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে উস্কানি দিল। এতই যেহেতু চলছে তোর, জাস্ট কিস মি, বাইট মি, বাইট মি 100 টাইমস। পাগল করে দেয় আমায়। ইউভান অক্ষিপলের সামনে রোজের দেহাস্তরের প্রতিটা ভাঁজ মরণ নেশায় পাগল করে দিল। ইউভানের মাতাল উন্মাদনায় হাতের বাঁধন মুহূর্তের জন্য শিথিল করতেই রোজ এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল। অবিন্যস্ত শাড়ির কোনো মতে গায়ে জড়িয়ে অশ্রুসিক্ত চোখে ঘৃণা উগরে দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে যেতে চাইল, কিন্তু দরজার চৌকাঠে পা রাখতেই রোজের শক্ত হিম হয়ে গেল, রক্ত হিম হয়ে গেল। সামনে দাঁড়িয়ে স্বয়ং আদ্রিয়ান শাহ ভোলকভ। রোজের চোখের জল মুছে এক লহমায় আদ্রিয়ানকে পাশ কাটিয়ে দৌড় দিল। রোজ চোখের আড়াল হতেই আদ্রিয়ানের ভেতরের হিংস্র জানোয়ারটা বেরিয়ে এলো। এক লাফিয়ে ওয়াশরুমের ভেতরে ঢুকে ইউভানের কলার খামচে ধরে সজোরে পরপর দুটো খুশি বসিয়ে দিল। উন্মাত্ততায় মত্ত থাকা আদ্রিয়ান অতর্কিত এই আঘাতে ইউভান টাল সামলাতে না পেরে মেঝের ওপর হুমড়ি খেয়ে পড়ল। ঠোঁটের কোণা ফেটে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। ইউভান তার উন্মাদ নয়নজোড়া একবার বন্ধ করে মেলে ধরল। ঠোঁটের সেই রক্ত হাতের উল্টো পিঠ দিয়ে মুছে এক পৈশাচিক হাসিতে ফেটে পড়ল। পরক্ষণে ইউভান এক দানবীয় ক্ষিপ্ততায় আদ্রিয়ানের কলার চেপে ধরে তাকে দেয়ালের সাথে পিষে ধরল। আদ্রিয়ানও ছাড়ার পাত্র না। ইউভানের গলা টিপে ধরে হাড় কাঁপানো এক চিৎকার করে দিল। পাঞ্চোদ, তোর সাহস কী করে হলো একটা মেয়ের জীবন নিয়ে এভাবে খেলার? ইউভান এক ঝটকায় আদ্রিয়ানকে ছেড়ে দিয়ে অদ্ভুত নিস্পৃহতায় বেসিনের ওপরে গিয়ে বসল। মুখে তখন এক কদর্য অট্টহাসি। আদ্রিয়ান মেঝেতে থুতু ছুঁড়ে নিজের শার্টের কলার ঠিক করতে করতে ঘৃণা উগরে দিল। তোর লজ্জা করলো না? এত নিকৃষ্ট প্রকৃতির পুরুষ তুই তুই কি করে করতে পারলি ইউভান নিজের বউকে টপ হিসেবে ব্যবহার করতে? লজ্জা করলো না তোর? তুই এটাই চেয়েছিস, তাই না? ইউভান ক্ষণিকের জন্য স্তব্ধ হলো। সত্যি নাকি মিথ্যা তা বোঝার উপায় নেই। পুনরায় পৈশাচিক হাসিতে মেতে উঠল, বলল, হ্যাঁ করেছি ব্যবহার, আর আমার লজ্জাও করিনি। তুই তো বারবার আমার প্রপার্টিতে মুখ দিতে আসিস। তোর লজ্জা তখন কোন গাড়ির নিচে চাপা পড়ে যায়? মাদারচোদ তুই, তুই একটা নোংরা স্ল্যাট। আদ্রিয়ান গর্জালো, নোংরা আমি না, নোংরা তোর মন। রোজ যদি জানতে পারে তারপর তোর মুখও দেখতে চাইবে না। ইভান এবার ধমকে উঠল, শাট আপ। তুই হয়তো জানিস না রোজের খাতায় ঘৃণার সর্বোচ্চ স্তরে নামটা আমারই আছে, এই রিক অ্যালবার্ট। সেই ঘৃণার খাতায় রিক নিজের নাম নিজে সেই কবে লিখিয়ে নিয়েছে, তাই নতুন করে আর নতুন অ্যাড হওয়ার নেই। আমি যেমন তেমনই। আমার এই রূপ দেখেই রোজ অভ্যস্ত সেই শুরু থেকে। মিথ্যা মুখোশ পড়তে হয় না আমার। আদ্রিয়ান ক্ষিপ্ত গতিতে এগিয়ে এসে আদ্রিয়ানের শার্টের কলার মুচড়ে ধরল। তার চোখে তখন খুনের নেশা। পৈশাচিক উৎফুল্লতা কেঁপে উঠল। নিজের বউকে টোপ হিসেবে ব্যবহার করেছিস, ফাইন, কিন্তু কান খুলে শুনে রাখ, আমি আদ্রিয়ান শাহ ভোলকভ, কিং অফ লায়ন গ্রুপ। আই লাভ হার। ইয়েস, আই লাভ রোজ তুর্য চৌধুরী। ডিভোর্স পেপার রেডি করব, সাইন করে দিবি। ইভান কোনো সুযোগ না দিয়ে আদ্রিয়ানের নাক বরাবর এক প্রচণ্ড ঘুষি মারল। আদ্রিয়ানের নাক ফেটে রক্ত ছুটল, কিন্তু ইভান থামল না। বিভৎস রক্তমাখা মুখে এক সাইকোপ্যাথিক উন্মাদনায় হাসতে হাসতে বাক্যটি ছুড়ে দিল, দিব, কিন্তু 9 মাস ডেলিভারির পর, যেদিন আমার ছেলে তোকে মামা বলে ডাকবে। চলবে। আগামী পর্ব পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আর কেমন লাগলো গল্পটি জানাতে ভুলবেন না কিন্তু। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।